আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজায় মজায় অঙ্ক শিখি এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা ভগ্নাংশের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। তো আমাদের আলোচনার টপিক হিসেবে আছে ভগ্নাংশের তুলনা, অর্থাৎ কয়েকটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় অথবা ছোট সেটি নির্ণয় করার পদ্ধতি। আর সেই বড় ছোট নির্ণয় করার পদ্ধতিতে আমাদের আরও একটা টপিকস লাগবে, সেটা হলো সমতল ভগ্নাংশ। তো আজকে পর্ব শুরু করা যায়। প্রথমেই ভগ্নাংশের বড় এবং ছোট নির্ণয় করার জন্য আমি দুইটি সূত্র লিখেছি। সূত্র দুটি হলো, 1 নম্বর সূত্র, দুটি ভগ্নাংশের হরগুলো একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। আর 2 নম্বর সূত্রটি লিখেছি, দুটি ভগ্নাংশের লবগুলো একই হলে যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট। আসলে আমরা যখন দুটি ভগ্নাংশকে বড় বা ছোট নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম হর অথবা লব এই দুইটার যে কোনো একটাকে সমান হতে হবে। যদি হর অথবা লব সমান না হয় তাহলে কিন্তু ভগ্নাংশের বড় ছোট তুলনা করতে গিয়ে আমাদের ভুল হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করতে গেলে সবার প্রথমে হয় হরগুলো সব এক হতে হবে, নয়তো লবগুলো সব এক হতে হবে। আচ্ছা, যদি হরগুলো সব একই হলে যে ভগ্নাংশের লব বড় অর্থাৎ উপরের অংশটা বড় সে ভগ্নাংশটি আসলে বড়। এবং এটা আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই যে কোনো একটা কিছুকে যদি আমি 8 ভাগ করি, সেই 8 ভাগের 3 ভাগ যদি কেউ পায় তাহলে 3 ভাগের তুলনায় 4 ভাগ বেশি হবে। আবার 8 ভাগের 5 ভাগ যে পাবে সে আরেকটু বেশি হবে। আবার 8 ভাগের 6 ভাগ যে পাবে তার আরেকটু বেশি হবে। তো এটা একদমই আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। দুটি ভগ্নাংশের যদি হরগুলো একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি কি হবে? বড় হবে। আচ্ছা, তো এখন দুটি ভগ্নাংশের ক্ষেত্রে আমি লিখেছি, কিন্তু উদাহরণ হিসেবে আমি অনেকগুলো ভগ্নাংশ লিখেছি, কারণ এখানে দুটি ভগ্নাংশ লেখার মানে হলো যে এটা দিয়ে 3টি 4টি 5টি যে কোনো সংখ্যায় ভগ্নাংশ নিয়ে আমরা বড় ছোট নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা আবার একটু পড়ি, দুটি ভগ্নাংশের হরগুলো যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তো এখন এখানে এই যে 8 ভাগের 3 ভাগ এবং 8 ভাগের 4 ভাগ এর মধ্যে উপরের 4 অর্থাৎ লব এটি বড় হয় এই ভগ্নাংশটি বড়। আর আমরা তাহলে এখানে প্রথমটা যেহেতু ছোট এই জন্য ছোট চিহ্ন দেব। আবার 8 ভাগের 4 ভাগ এবং 8 ভাগের 5 ভাগ অর্থাৎ এই যে উপরে যে লব, এই লব দুটার মধ্যে 4 থেকে 5 বড়, সেহেতু কি হবে? 8 ভাগের 5 ভাগ বড় হবে। আবার 8 ভাগের 6 ভাগের তুলনায় 8 ভাগের 5 ভাগ এটা ছোট, কারণ হলো যে এই যে সূত্র, গণিতের সূত্র, সেই সূত্র অনুযায়ী লব বড় হওয়ার কারণে এটি বড় হবে। আবার ঠিক সেম ভাবে 8 ভাগের 6 ভাগ এবং 8 ভাগের 7 ভাগ এই দুইটার মধ্যে যেহেতু উপরের লব বড় অর্থাৎ 8 ভাগের 7 ভাগ বড়, এই জন্য আমরা আবার চিহ্ন দিব ছোট চিহ্ন, অর্থাৎ এইটা ছোট হওয়ার কারণে ছোট চিহ্ন দেব। ঠিক একইভাবে দুটি ভগ্নাংশের লবগুলো একই হলে যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট। তাহলে এই যে দুটি সূত্র, এই সূত্রের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে এখানে আমরা দেখেছি যে লব যেটা বড় সেইটা বড়, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি আসলে কি বড়। অর্থাৎ দুইটি ভগ্নাংশের যদি লবগুলো একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটিকে আসলে বড়। অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে 3 ভাগের 8 ভাগ, 4 ভাগের 8 ভাগ, 5 ভাগের 8 ভাগ, 6 ভাগের 8 ভাগ, 7 ভাগের 8 ভাগ। তো এখানে আমরা দেখতেছি যে লবগুলো সব একই, তাহলে এর মধ্যে 3 4 5 6 7 অর্থাৎ যে হরগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট হলো 3, অর্থাৎ এই ভগ্নাংশটি কি হবে? বড় হবে। এই ভগ্নাংশটি বড় হবে। এখন এই 4 ভাগের 8 ভাগ আর 5 ভাগের 8 ভাগ এই দুইটির মধ্যে কে বড় হবে? এই দুইটির মধ্যে অবশ্যই 4 ভাগের 8 ভাগ বড় হবে, কারণ এই যে সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে যার হর ছোট সে ভগ্নাংশটি বড়, ঠিক আছে? অথবা যার হর বড় সে ভগ্নাংশটি ছোট, একই হবে।
তাহলে আমরা এই যে এখানে 5 ভাগের 8 ভাগ আর 6 ভাগের 8 ভাগ, এখানে আমরা দেখলাম যে হর 5 এবং 6 এর মধ্যে 5 ছোট, 5 ছোট হওয়ায় এই ভগ্নাংশটি আসলে বড় হবে, এই ভগ্নাংশটি বড় হবে। ঠিক এটার ক্ষেত্রেও সেম হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করার জন্য দুইটি সূত্র রয়েছে, এবং সূত্র দুইটির ক্ষেত্রে আমরা ভগ্নাংশে দেখব যে বড় ছোট নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই হয় হরগুলো একই হতে হবে, নয়তো লবগুলো একই হতে হবে। আর যেহেতু এখানে দুইটি সূত্র এবং দুইটি সূত্রের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য হলো যে যদি হরগুলো অর্থাৎ নিচেরগুলো একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে, আর যদি ভগ্নাংশের হরগুলো আলাদা থাকে এবং লবগুলো একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটি আসলে বড়। অর্থাৎ এই সূত্র আর এই সূত্র, এই দুইটা সূত্রের মধ্যে বিপরীত অবস্থা কাজ করে। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে বিপরীত অবস্থা কাজ করে। তো এখন এখানে আমরা এটা মনে রাখার জন্য কি করতে পারি, যেমন 8 ভাগের 4 ভাগ এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, 8 ভাগের 5 ভাগ এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে আমরা দেখতেছি সব উল্টা, 3 ভাগের 8 ভাগ, 4 ভাগের 8 ভাগ, 5 ভাগের 8 ভাগ। তো এখন এখানে দেখা গেল যে এই যে হরগুলো লবগুলো সব একই হচ্ছে, এটা একটু অস্বাভাবিক বিষয়। এই জন্য এটা এই সেকেন্ড যে রুলটা আছে সেটাও আসলে ব্যতিক্রম হবে, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড়, আর যদি লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটি আসলে বড়, একটা আরেকটার বিপরীত হবে। তো ভগ্নাংশের বড় এবং ছোট নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটি সূত্র প্রযোজ্য। অর্থাৎ আমাদের ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করতে গেলে অবশ্যই হয় হরগুলো একই হতে হবে, নয়তো লবগুলো একই হতে হবে। এখন সমস্যা হলো যে যদি এমন দুইটি ভগ্নাংশ থাকে যেই দুইটি ভগ্নাংশের হর এবং লব কোনোটাই এক না, তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমাদের করণীয় আমরা ইনশাআল্লাহ দেখাবো। তো সেই জন্য আমাদের একটা টপিকস সমতুল ভগ্নাংশ, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আর সমতুল ভগ্নাংশের যে টপিকসটা এটা আছে তৃতীয় শ্রেণীতে আছে, চতুর্থ শ্রেণীতেও আছে, পঞ্চম শ্রেণীতেও আছে। তো আমাদের উদ্দেশ্য থাকে যে যারা অলরেডি এই ক্লাসগুলো পার করে এসেছেন, মাঝখানে গিয়ে অনেক কিছু বুঝতে কষ্ট হয়, অথবা যারা তাদের বাচ্চাদেরকে পড়ান তো সবগুলো যেই বই সেগুলো তার কালেক্ট করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আমরা এই সিরিজটি এনেছি যাতে একদম বেসিক লেভেল থেকে ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করতেছি।